আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আমাদের ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমাদের নবম এবং দশম শ্রেণীর রসায়ন ক্লাসের প্রথম একটা ভিডিও আমরা এখানে দিতে যাচ্ছি। আমাদের এখানে বিশেষ করে ক্লাস 10-এর যে শিক্ষার্থীরা আছেন তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এসএসসি পরীক্ষা দেবো সামনে। এসএসসিতে আমাদের গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে আমরা জানি যে অবশ্যই আমাদের ক্লাস আমাদের প্রশ্ন আসবে। তার ভিত্তিতে আমরা একটা অধ্যায় সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। বোর্ডে আমরা লিখেছি, তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছি। সবাই যেহেতু ক্লাস 9 এবং 10, বিশেষ করে ক্লাস 10, তোমরা যেহেতু স্কুলের সবচেয়ে বড় শিক্ষার্থী, তোমাদের নিজস্ব কিছু দায়িত্ব কর্তব্য আছে। তোমরা আশা করবো সেই দায়িত্ব কর্তব্য থেকে নিজেরা বাসায় পড়াশোনা করতেছো। তারপরেও কিছু যদি ক্লাসের যে একটা গুরুত্ব, সেই গুরুত্বের আলোকেই ক্লাসটা নেওয়া। যদি কোনো সমস্যা থাকে তাহলে ক্লাস শেষে অবশ্যই আমাদেরকে এখানে জানাতে হবে। তো সবাই আশা করি মনোযোগ দেবে। তোমরা সবাই বই, খাতা, কলম সঙ্গে নিয়ে বসো। আমরা আজকে পঞ্চম অধ্যায় শুরু করব। আমাদের পঞ্চম অধ্যায় প্রথমে আছে রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন বিষয়টা তোমাদের বইয়ের শুরুতেই যেটা আছে, বন্ধন বুঝতে গেলে আমাদের জানতে হবে একটা মৌল কতগুলো পরমাণুতে গঠিত এবং পরমাণুতে আমাদের ইলেকট্রন আছে। এই ইলেকট্রন সম্পর্কে আমাদের কিছু ধারণা রাখতে হবে। রাসায়নিক বন্ধন যত গঠিত হয়, আমাদের মূলত আমাদের যত বন্ধন আছে আমরা পড়বো ক্লাস 9 এবং 10-এর ভিতরে। এখানে বন্ধন বলতে যেটা বোঝানো আছে সেটা শুধুমাত্র ইলেকট্রনের মাধ্যমে গঠিত বন্ধন। আমাদের নিউক্লিয়ার বা নিউক্লিয়াসের ভিতরের যে কণাগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা নাই। আমাদের নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের মাধ্যমে সৃষ্ট বন্ধন নিয়ে আমাদের পড়া। সুতরাং আমাদের রাসায়নিক বন্ধন বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই প্রথমে জানতে হবে যে ইলেকট্রনের বিন্যাস, কীভাবে ইলেকট্রনগুলো মৌলের চারিপাশে বিন্যস্ত থাকে। সেই ক্ষেত্রে তোমাদের বইয়ে প্রথমেই দেখো, পৃষ্ঠাতে আমাদের প্রথমেই আছে পৃষ্ঠা 84, ওইখানে আছে যোজ্যতা ইলেকট্রন। প্রথম টপিক কি আছে আমাদের? যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা কি? আমাদের প্রতিটা মৌল মূলত 3 রকমের স্থায়ী কণিকাতে গঠিত মৌলের পরমাণু: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর মাঝে কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, কেন্দ্র। এর বাইরে আমাদের নির্দিষ্ট কিছু কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। এইভাবে আমাদের ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। আমাদের এখানে বিশেষ যে ব্যাপারটা আছে, যদি একটা মৌলের কথা আমরা চিন্তা করি, ধরে নাও হাইড্রোজেন। হাইড্রোজেনে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে? হাইড্রোজেনে আমাদের যে নিউক্লিয়াস, হাইড্রোজেনের একটা পরমাণুতে আমাদের একটা প্রোটন আছে, কোনো নিউট্রন নাই। তার মানে তার নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন আছে একটি, এবং এর বাইরে যে প্রথম শক্তি স্তর, এখানে একটা মাত্র ইলেকট্রন ঘূর্ণায়মান। তার মানে কি, এর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তার এই প্রথম শক্তি স্তরটাই একমাত্র শক্তি স্তর, এর বাইরে আর কোনো শক্তি স্তর নাই। তার মানে এটাকে বলতে পারি হাইড্রোজেনের বহিস্থ শক্তি স্তর। আমাদের এখানে একদম বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, এটাকেই বলি আমরা যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন, আমাদের হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? একটি। ঠিক একই রকম ভাবে আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের যে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন দুইটাই আছে। প্রোটন আছে 8টি, নিউট্রন আছে 8টি। এর বাইরে আমাদের ইলেকট্রন, নিউক্লিয়াসের বাইরে। সেই ক্ষেত্রে আমাদের প্রথম শক্তি স্তর, আমরা ইতিপূর্বে এগুলো জেনেছি, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 2টি। যেহেতু অক্সিজেন পরমাণুর প্রোটন সংখ্যা আছে 8টি, তার মানে ইলেকট্রনও 8টি। তাহলে কেবল 2টি ইলেকট্রন আমরা জায়গা দিয়েছি। আমরা এই ধরনের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা ইতিপূর্বে শিখেছি, আমি কিন্তু বিস্তারিত এখানে পড়বো না। আমাদের ইতিপূর্বে ক্লাস 8-এ আমরা এগুলো শিখে এসেছি। আমাদের এর বাইরে আর একটা শক্তি স্তর তাহলে আসবে। কারণ কি,
আমার এখানে মোট ইলেকট্রন আছে 8টি, তার ভিতরে মাত্র 2 জনকে আমি এখানে বসতে জায়গা দিয়েছি, আর 6টা বাকি আছে। তার মানে আমাদের বাইরে আরো ইলেকট্রন আছে, মানে আরেকটা শক্তি স্তর আছে, সেইখানে আমাদের ইলেকট্রন তাহলে বাকি 6টা বসবে। এইভাবে আমরা বলতে পারি যে এই যে অক্সিজেন পরমাণুর বহিস্থ স্তর আছে এই 2 নম্বর শক্তি স্তর। তারপরে ওইটা হচ্ছে আমাদের যোজ্যতা স্তর, এবং এই সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আছে অর্থাৎ 6টি, সুতরাং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। এই হচ্ছে আমাদের এখানকার মানে প্রথম টপিকসটা যেটা পড়া, যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা সংখ্যা বইয়ে আমাদের আছে। তারপর আবার আমি বলে দিই যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। কোনো একটি পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে যতগুলি ইলেকট্রন বিদ্যমান তাকে আমরা বলবো ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। আমাদের এখানে আরেকটা টপিক চলে আসে তাহলে যোজ্যতা স্তর। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রনের সাথে সম্পৃক্ত আমাদের আরেকটা আসবে যোজ্যতা স্তর। এটা আমাদের বইয়ে নাই, কিন্তু যোজ্যতা ইলেকট্রনের সাথে সম্পর্কিত। যেটা আমি বলছিলাম যে আমাদের যোজ্যতা ইলেকট্রন কোনটা, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকে বলি যোজ্যতা ইলেকট্রন। সুতরাং একইভাবে বলতে পারবো সর্বশেষ শক্তি স্তরটাকেই বলবো যোজ্যতা স্তর। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন যে স্তরে আছে সেই স্তরের নামকে বলছি যোজ্যতা স্তর। তাহলে আমাদের এই সময়টা শেষ। এর পরবর্তীতে আমাদের আসতে আসতে যোজনী বা যোজ্যতা, এটা আমরা শিখেছি, আবার আমরা এখানে পড়ব যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতাটা কি? আমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী আমরা যখন অণু গঠন করতে চাবে কোনো একটা পরমাণু, অণু গঠনকালে একটি মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে যোগ্যতা সেটাকেই বলবো যোজ্যতা বা যোজনী। যাই হোক, আমাদের এখানে কি আমরা একটু উদাহরণ সহকারে পড়লে আমাদের জন্য বোঝা সহজ হবে। আমরা বলতে পারি যদি আমরা পানির অণুর গঠনটাকে দেখি, পানির অণু, আমাদের পানির অণুর ক্ষেত্রে H2O একটা অক্সিজেনের সঙ্গে 2 জন হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে কি হলো ঘটনা? একটি অক্সিজেনের সঙ্গে 2 জন হাইড্রোজেন যুক্ত হলো। ওই যে আমরা সংজ্ঞায় বললাম অণু গঠনকালে, অর্থাৎ যখন অণুটা গঠন হয়েছে তখন একটি মৌলের পরমাণু, এই যে অক্সিজেনের পরমাণু, অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যে যুক্ত হলো, এই যে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, এই পাশে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যখন যুক্ত হবে সেই যুক্ত হওয়ার যে ক্ষমতা, এইটাকেই বলছি আমরা যোজনী বা যোজ্যতা। সুতরাং আমরা বলতে পারি কি অক্সিজেন 2 জন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, সুতরাং এখানে আমরা বলছি যে অক্সিজেনের যোজনী 2, কারণ তার ক্ষমতা হচ্ছে 2টা। আমরা যদি হাইড্রোজেনের আলোকে চিন্তা করি, আমাদের বইয়ে দেখবে যে তোমাদের তারপরে আবার একটু মানে ভালো করে উদাহরণ সহকারে আরেকটু লেখা আছে যে যদি আমরা হাইড্রোজেন দিয়ে চিন্তা করি বা ক্লোরিন দিয়ে চিন্তা করি কোন একটা মৌলের সঙ্গে, যেমন আমরা লিখতে পারি কি FeCl2, সেখানে কি দাঁড়াচ্ছে একটা আয়রন 2 জন ক্লোরিনের সঙ্গে বন্ধন গঠন করেছে। তার মানে আয়রন যেহেতু 2 জন ক্লোরিনের সাথে বন্ধন গঠন করেছে, সুতরাং আমরা এখানে বলবো যে আয়রনের বন্ধন গঠনের যোগ্যতা হচ্ছে 2, সুতরাং আয়রনের যোজনী 2। এটা হচ্ছে আমাদের আয়রন। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি FeCl3, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই দেখবো যে আমরা একটা আয়রন 3টি ক্লোরিনের সঙ্গে বন্ধন গঠন করেছে। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে আয়রনের যোজনী 3। দেখো আমরা এখানে আরো বেশ উদাহরণ বইয়ে দেখবো, আরো অনেকগুলো উদাহরণ আছে, তার ভিতরে তোমরা এগুলো শিখবে। অ্যামোনিয়া NH3, অর্থাৎ আমরা এটাকে যদি এইভাবে বন্ধন আকারে উল্লেখ করি, ভেঙে লিখি, তাহলে কেমন হবে একটা নাইট্রোজেনের সঙ্গে 3টা হাইড্রোজেন, অর্থাৎ কি হলো নাইট্রোজেনের সঙ্গে 3 জন হাইড্রোজেন যুক্ত হয়েছে, বিধায় আমরা এটাকে বলছি কি নাইট্রোজেনের যোজনী 3, অর্থাৎ নাইট্রোজেন 3 জন হাইড্রোজেনের সাথে বন্ধন করার মতো যোগ্যতা লাভ করেছে।
এইভাবে আমরা যোজনী বা যোজ্যতা হিসাব করবো। এই বইয়ে আমাদের আরও অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণ দেখবা যখনই বিভিন্ন কোনো যৌগ পাবে তুমি সেগুলা বন্ধন দেখে তোমার সেখান থেকে যোজনী নির্ণয় করার জন্য চেষ্টা করবে। যদি কখনো না বুঝতে পারো তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কোনোভাবে এটা যদি বোঝানো সম্ভব হয় তাহলে বলে দেওয়া হবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে আমাদের যোজনী আমরা কীভাবে নির্ণয় করতে পারবো। তো এখন দেখো আমরা এখানে একটা জিনিস মানে দেখতে পেলাম, এই যে অক্সিজেন, অক্সিজেনের এইখানে যোজনী হচ্ছে 2, হাইড্রোজেনের যোজনী 1। এই যে এখানে দেখলাম হাইড্রোজেনের যোজনী 1। কিন্তু আমরা এখানে উদাহরণের ভিতরে একটা জিনিস লক্ষ্য করেছি, আয়রন, আয়রনটাকে দেখলাম এইখানে 2 জন ক্লোরিনের সাথে বন্ধন গঠন করেছে, আবার এখানে দেখতে পাচ্ছি 3 জন ক্লোরিনের সাথে বন্ধন গঠন করেছে। তাহলে আসলে আয়রনের যোগ্যতা কি? তাহলে আয়রনের যোজনী কি 2 নাকি 3? আমাদের এই ক্ষেত্রে নতুন একটা টপিকস পেলাম, সেটা হচ্ছে কোনো কোনো মৌলের ক্ষেত্রে দেখতে পাবো যে তাদের এক এক যৌগের ক্ষেত্রে এক এক ধরনের যোজনী প্রদর্শন করবে। অর্থাৎ কোনো একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে। যখনই একাধিক যোজনী কোনো মৌলের থাকবে তখন সেটাকে বলবো আমরা পরিবর্তনশীল যোজনী। তাহলে আমাদের নতুন একটা টপিক কি পেলাম, পরিবর্তনশীল যোজনী। আমরা এখানে পাবো পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী। তাহলে পরিবর্তনশীল যোজনীটা কি? যদি আমরা কখনো দেখি একটি মৌলের একাধিক যোজনী, অর্থাৎ যেমন আয়রন, আয়রনের যোজনী FeCl2, এই যৌগের ক্ষেত্রে 2। আবার আয়রনের যোজনী FeCl3, এই যৌগের ক্ষেত্রে আয়রনের যোজনী 3। যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে তখন সেই যৌগের যোজনীকে বলবো পরিবর্তনশীল যোজনী। এবং একটা যৌগের ক্ষেত্রে যেমন FeCl2 ফেরাস ক্লোরাইড, যদি আমাদের 2টা যোজনী থাকে বা একাধিক যোজনী থাকে, সেইখানে আমরা সাধারণত, এরকম কোনো আসলে লিখিত নিয়ম নাই, আমরা সাধারণত যেটা ছোট যোজনী সেইটাকে বলি আস, আর যেটা আমাদের বড় যোজনী সেইটাকে বলি ইক। ঠিক আছে, সেটা কেমন? আমাদের FeCl2 এখানে কি যোজনী 2 অর্থাৎ ছোট যোজনী ব্যবহার করেছে, সুতরাং এটাকে বলবো ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। আর এখানে আমাদের ইক ফেরিক ক্লোরাইড, এটার নাম কি হবে? ফেরিক ক্লোরাইড। তাহলে আমাদের যখনই আস বা ইক 2 রকমের যোজনী পেয়ে যাব, তাহলে আমরা একটা যোজনীর কথা হিসাব করি। এই ক্ষেত্রে এই যৌগটিতে আয়রনের যোজনী কত? 2। তাহলে আমরা কোনো একটা যৌগে একটি মৌল যত যোজনী ব্যবহার করবে, মানে যেটা সে প্রদর্শন করবে, ওইটাকে বলবো ওই যৌগের ক্ষেত্রে ওই মৌলের সক্রিয় যোজনী। তাহলে আয়রনের সক্রিয় যোজনী কত? এখানে 2। অর্থাৎ আয়রন এই যৌগ গঠনের সময় তার 2 যোজনী প্রদর্শন করেছে। যদিও তার এর চেয়ে আরো বেশি যোজনী প্রদর্শন করার মতো ক্ষমতা আছে, সে এই যৌগের ক্ষেত্রে সেটা দেখায় না। যেহেতু সে দেখায় নাই, সুতরাং এখানে সে যেটা দেখিয়েছে সেটাই তার সক্রিয় যোজনী। তাহলে আমরা বলতে পারবো যে ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী 2। ঠিক একই রকম ভাবে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডে সে কত যোজনী প্রদর্শন করেছে? 3। তাহলে আমরা এখানে বলবো যে ফেরিক ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী 3। তাহলে আমরা আরেকটা টপিকস পেয়ে গেলাম, সক্রিয় যোজনী। এর পাশাপাশি আমরা আরেকটা শব্দ পাবো, সেটা কি? এই যে 2টা যোজনী, তার ভিতরে একটা যোজনী আছে না বড়, বড়টাকে যে বললাম আমরা ইক, সেই বড় যোজনী যুক্ত যৌগকে বলবো ইক, অর্থাৎ ফেরিক ক্লোরাইড। আর এই বড় যোজনীর নামটাকে বলি আমরা সর্বোচ্চ যোজনী। তাহলে এটার নাম কি? সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী। আয়রনের আছে 2টা যোজনী, একটা আছে 2 আর একটা 3। তাহলে সর্বোচ্চ যোজনী কত? 3। আয়রনের সর্বোচ্চ যোজনী 3। তাহলে এই সর্বোচ্চ যোজনী আমরা যত থাকবে এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এটা আমাদের কিন্তু জানা থাকতে হবে। এই সর্বোচ্চ যোজনী আর এখানকার সক্রিয় যোজনী, এই 2টার ভিতরে আবার একটা পার্থক্য আমরা পেয়ে যেতে পারি অনেক সময়। যখনই 2টার ভিতরে আমরা পার্থক্য বের করব তখন সেইটাকে বলা হয় সুপ্ত যোজনী। তাহলে ব্যাখ্যাটা আরেকবার একটু বলি।
যেমন আমাদের এখানে আছে ফেরাস ক্লোরাইড, এখানে তার আয়রনের যোজনী আছে 2, কিন্তু আমাদের যে জানা আছে যে আয়রনের সর্বোচ্চ যোজনী হয় 3, তাহলে এখানে তার সক্রিয় যোজনী 2 কিন্তু সর্বোচ্চ যোজনী তো আমাদের জানা আছে 3। তাহলে এই দুইটার যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল যেটা পাবো সেটাকে কি বলবো আমরা? সুপ্ত যোজনী। এটাকে নাম কি বলছি? সুপ্ত যোজনী। অর্থাৎ কি? তাহলে এই যে আয়রনের ক্ষেত্রে আমরা নির্ণয় করছি, এই যে ফেরাস ক্লোরাইড এইটার ক্ষেত্রে আমরা নির্ণয় করছি, আমরা কিন্তু ফেরিক ক্লোরাইডের কথা এখন ভাবছি না। তাহলে এই যে ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী 2 আর আমাদের জানা আছে সর্বোচ্চ আয়রনের সর্বোচ্চ যোজনী 3, তাহলে 3 - 2 বিয়োগ করলে পাবো 1। অর্থাৎ ফেরাস ক্লোরাইডের আয়রনের সুপ্ত যোজনী 1, ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী 1। তাহলে এখানে আমরা যা যা পেলাম আবার একটু ভালো করে বলি। ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী 2, আর যে কোনো যৌগের ক্ষেত্রে আয়রনের সর্বোচ্চ যোজনী 3, এবং আমরা সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর বিয়োগ করে আমরা পেয়ে যাব ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী 1। এখন আমরা দেখতে পাই, এটাতে দেখলাম ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডের সুপ্ত যোজনী কত সেটা আমরা একটু বের করি। ফেরিক ক্লোরাইড অর্থাৎ FeCl3, এখানে আয়রনের সক্রিয় যোজনী কত? 3। ফেরিক ক্লোরাইড আয়রনের সক্রিয় যোজনী 3, আর আয়রনের সর্বোচ্চ যোজনী আমাদের জানা আছে সর্বোচ্চ যোজনীয় 3। তাহলে আমরা যদি এখানে সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে কি করব? সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী অর্থাৎ 0। তার মানে এখানে আয়রনের সুপ্ত যোজনী 0। তাহলে আমরা ভিন্ন ভিন্ন যৌগের একই মৌল, এটা হচ্ছে আয়রন, আবার আমরা একটু আগে দেখেছিলাম সেটাও আয়রন FeCl2, দুইটা আমাদের যৌগ ভিন্ন কিন্তু একই মৌল। এটাতেও আয়রনের দেখলাম, এখানেও আয়রনের কথাই আমরা বের করলাম। ভিন্ন যৌগ হওয়ার কারণে একই মৌলের সুপ্ত যোজনী ভিন্ন ভিন্ন হতে পারে, সক্রিয় যোজনীও ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সর্বোচ্চ যোজনী কখনোই ভিন্ন হবে না। এগুলো আমাদের মনে রাখতে হবে। যে বইয়ের ওখানে পড়লে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। ঠিক একই রকম ভাবে তোমরা দেখবা পরিবর্তনশীল আরো যোজনী আমাদের আছে, দেখতে পাবো। যেমন PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে ফসফরাসের যোজনী 3। আবার PCl5 ফসফরাসের এখানে যোজনী 5। আমি ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের যোজনী 3, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের যোজনী 5। ফসফরাসের এইভাবে আমরা পরিবর্তনশীল যোজনী দেখতে পেলাম। তাহলে এইখানে সক্রিয় যোজনী 3, এখানে সক্রিয় যোজনী 5। তাহলে এখন এই দুইটার ভিতর থেকে আমরা সুপ্ত যোজনীও বের করতে পারবো। যেমন ফসফরাসের আমরা দুই রকম যোজনী পেলাম 3 এবং 5, তাহলে সর্বোচ্চ কত? 5। তাহলে আমরা এই ক্ষেত্রে বিয়োগ করলে সুপ্ত যোজনী পেয়ে যাব 2, আর এখানে সুপ্ত যোজনী পাবো 0। যাক আমরা এইভাবে বাসায় বসে তোমরা একবারে যদি ভিডিওটা দেখে না বুঝতে পারো, বারবার একই ভিডিও দেখবা, বারবার দেখে দেখে বোঝার জন্য চেষ্টা করবা। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবে। এখন আমরা পেলাম পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এবং সর্বোচ্চ যোজনী। এগুলো আমরা এই বিষয়ে আমরা জেনে ফেলেছি। এরপরে আমাদের যেটা বইয়ে তোমাদের আছে, দেখো বইয়ে কি আছে? যৌগমূলক। আমাদের পরবর্তীতে আসছে কি? যৌগমূলক। যৌগমূলক সম্পর্কে আমাদের একটু জানি। যৌগমূলকের ব্যাপারটা কি? যৌগমূলক, যৌগ বল শব্দটা শুনলে আমরা মোটামুটি বুঝতে পারি যে আমাদের যৌগ বিষয়টা একাধিক পরমাণু না থাকলে যৌগ হয় না। তাহলে আমাদের একাধিক পরমাণু যখন থাকবে তখন সেটাকে বলছে আমরা যৌগ। যৌগর সঙ্গে আবার একটা যুক্ত আছে মূলক। তার মানে কি? একাধিক পরমাণু মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে যা কোনো একটা মৌলের পরমাণুর ন্যায় আচরণ করবে। সে একটা যৌগ কিন্তু আচরণ করবে একটা পরমাণুর ন্যায় অথবা একটা আয়নের ন্যায়।
কোন একটা মৌলের পরমাণু বা আয়নের ন্যায় যখন আচরণ করবে একগুচ্ছ পরমাণু, সেই একগুচ্ছ পরমাণুকে বলবো যৌগমূলক। যৌগ, এই যে যৌগমূলকগুলো আমরা পেলাম, যৌগমূলকের আমাদের বইয়ে দেখবে বেশ কয়েকটা মানে উদাহরণ আকারে একটা ছক লেখা আছে। ছকে আমাদের বিভিন্ন যৌগমূলকের যোজনী উল্লেখ করা আছে, জারণ মান উল্লেখ করা আছে, সবই আমাদের ছকের ভিতরে উল্লেখ করা আছে। আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখতে পাই, যেমন কার্বনেট। আমরা এরকম বিভিন্ন যৌগ দেখেছি। তাহলে এই যে এইটা একটা যৌগ আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি কি সোডিয়াম কার্বনেট। এটাকে বলছি আমরা সোডিয়াম, আর এটা হচ্ছে আমাদের কার্বনেট। তাহলে আমাদের এখানে কি আছে, সোডিয়াম এবং কার্বনেট দুইটা অংশ একসঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করেছে। তো দেখো সোডিয়াম তো আমরা চিনি, এটা একটা মৌলিক পদার্থ, এই ব্যাপারে আমাদের কোনো কনফিউশন নাই। কিন্তু কার্বনেট, এই কার্বনেটটা কি, এ কিন্তু একাধিক, যেমন এই যে কার্বন এবং অক্সিজেন, তার মানে একাধিক মৌলের পরমাণু একসঙ্গে যুক্ত হলো, হয়ে এই নিজেই একটা আয়নের ন্যায় আচরণ করতেছে। তাহলে এটাকেই বলছি আমরা যৌগমূলক, অর্থাৎ এটা এই যৌগমূলকের নামটা আছে কার্বনেট। এর একটা যোজনী আছে, এর যোজনী আছে 2 এবং এর একটা জারণ মান আছে। প্রত্যেকটা আমাদের ওই যে বললাম, আমরা সংজ্ঞায় বলেছিলাম এটি একটা পরমাণুর, কোন একটা মৌলের পরমাণুর আয়নের ন্যায় আচরণ করে, অর্থাৎ এর একটা আয়নের মান আছে -2, অর্থাৎ 2-। যে কার্বনেটের এটা আছে জারণ মান এবং তার যোজনী আছে 2, তোমাদের বইয়ের ছকটা দেওয়া আছে দেখবে। এর বাইরে আমাদের আরো আছে কি অ্যামোনিয়াম, NH4, এটা একটা যৌগমূলক। এই যে একাধিক পরমাণু, নাইট্রোজেন এবং 4টা হাইড্রোজেন, মানে সবাই মিলে একটা আয়নের ন্যায় আচরণ করবে, এটাকে বলছি আমরা অ্যামোনিয়াম আয়ন। ঠিক একই রকম আছে সালফেট, SO4 2-। এখানে কি আছে, একটা সালফার আর 4টা অক্সিজেন, সবাই মিলে এক গুচ্ছ পরমাণু হয়েছে এবং তারা একটা আয়নের ন্যায় আচরণ করছে, এটা একটা যৌগমূলক। এগুলো আমরা পড়বো, তাহলে এগুলো সবই আমাদের যৌগমূলক। আমাদের এখানে যখনই আমরা এই যে যৌগমূলকগুলো পড়লাম, দেখবো যে যৌগমূলকের ক্ষেত্রে আমাদের বিশেষ তেমন কোনো সমস্যা হবে না, এবং আমরা এই সবগুলো মুখস্থ করলে আমাদের এগুলো মান জানা হয়ে যাবে, এবং আশা করি এগুলো আস্তে আস্তে আমাদের সবই শেখা হয়ে যাবে। তুমি একটু মনোযোগ সহকারে পড়বা, মুখস্থ করার উদ্দেশ্য নিয়ে পড়বা না, বোঝার উদ্দেশ্য নিয়ে পড়বা। দেখবা যে পড়তে পড়তে বারবার পড়তে পড়তে তোমার এটা বোধগম্য হয়ে যাবে, এবং একসময় তোমার একটা নলেজে থেকেই যাবে। কবে তোমার নলেজে এটা চলে এসেছে তুমি নিজেও আসলে বুঝতে পারবে না, কিন্তু পড়ার সময় মনোযোগ সহকারে পড়তে হবে। তো যাই হোক, আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত যে দেখলাম যে আমাদের বিভিন্ন যোজনী হিসাব করা, কীভাবে যোজনী বের করব। আমরা আগামী ক্লাসে তোমাদের মানে এখন বইয়ের আমাদের যে সিলেবাসের ভিতরে এইটুকুই আছে, এর বাইরেও আমাদের আরেকটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে আমরা যদি বইয়ের বাইরে পড়ার আমরা সময় পাই, তাহলে আমরা তখন তোমাদেরকে শেখাবো যে যোজনী আমরা কীভাবে বের করতে পারি, আবার কোন কোন মৌলের কিভাবে পরিবর্তনশীল যোজনী হতে পারে। এখন আমি তোমাদেরকে 2টা মৌলের পরিবর্তনশীল যোজনী নির্ণয় করা শেখাবো। এইটার উপরে তোমাদের আমি একটা HW দেব। আমাদের ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা 12, অর্থাৎ তার ইলেকট্রন আছে 12টা। আমরা এইটার একটা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাসটা আমরা নিচের ক্লাসের মতো করেও করতে পারি, যেমন এই যে বৃত্ত আকারে, অথবা আমরা ইলেকট্রন বিন্যাস যেটা আমরা তৃতীয় অধ্যায়ে শিখেছি, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা করতে পারি। আমাদের এখানে করবো হচ্ছে 3য় অধ্যায়ের মতো 1s2 2s2 2p6 3s2। আমাদের এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা এখানে দেখতে পেলাম যে সবচেয়ে বাইরের শক্তি স্তর আছে 3 নম্বর শক্তি স্তর, এবং এখানে ইলেকট্রন আছে 2টি। আমরা এই যে সংজ্ঞা করেছিলাম, বহিস্থ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকবে, এই যে 2টি ইলেকট্রন এইভাবে বক্স আকারে আমরা লিখতে পারি, এটি হলে বক্স পদ্ধতি। আমরা এখানে দেখলাম যে 2টি ইলেকট্রন অবস্থান করেছে, তার মানে এইটা হচ্ছে তার যোজিত ইলেকট্রন। তার যোজিত ইলেকট্রন কয়টি হবে? 2টি, ঠিক আছে। আমরা একইভাবে পটাশিয়ামের কথা চিন্তা করি, তার পারমাণবিক সংখ্যা 19। ইলেকট্রন বিন্যাস করব 1s4 2s2 2p6 3s3
19। আচ্ছা, এই হচ্ছে আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এইখানে দেখতে পেলাম কি পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর কত, 4 নম্বর শক্তি স্তর। তাছাড়া এগুলো তো সব তৃতীয়, এগুলো তৃতীয়, এটা 1। তার মানে বহিঃস্তর শক্তি স্তর হচ্ছে 4 নম্বর শক্তি স্তর এবং সেখানে ইলেকট্রন আছে মাত্র একটি, অর্থাৎ পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন একটি। এইভাবে আমরা শিখব। আমাদের এখন বলছি ফসফরাস পি এর পারমাণবিক সংখ্যা আছে 15। এখানে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি 1s2 2s2 2p6 3s2 3p3। ঠিক আছে, এইটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। আমরা এখানে ওই বক্স আকারে দেখি যে কি পেলাম। দেখো আমাদের এখানে সর্বশেষ শক্তি স্তর কি 3 নম্বর শক্তি স্তর। 3 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টি আছে? 5টি। তাহলে তার কি যোজনী কত হওয়ার কথা? যোজ্যতায় যোজনী আমাদের এখানে যোজ্যতা ইলেকট্রন তাহলে মোট কয়টা? 5টি। যোজ্যতা ইলেকট্রন তাহলে তার মোট 5টি। এখন আমাদের এখানে দেখবো যে বক্স যদি আর তৈরি করি তাহলে আমরা 3s অরবিটালে যে 2টি ইলেকট্রন আছে আর 3p তে আমাদের বক্স আকারে করলে তোমাদের এটা তৃতীয় অধ্যায়ে আমরা শিখিয়েছিলাম। এটা আমরা কিভাবে করব? 3p p অরবিটাল আছে আমাদের 3টি, px py pz। ঠিক আছে, আমরা এখানে মনে করি একটা বিশাল হিসেবে বা খাট হিসেবে চিন্তা করতে পারি যে আমাদের এখানে px একটা, py একটা, pz একটি। 3 জায়গায় আমরা প্রতিটা জায়গাতে আমরা ইলেকট্রন আগে একজন করে দেব। একটি, দুটি, তিনটি। 3টি ইলেকট্রন ছিল, 3 জায়গায় 3 জনকে আমরা অবস্থান দিয়েছি। আর কোনো ইলেকট্রন বাকি নাই, সুতরাং আমরা কাউকে কোথাও দেব না। অর্থাৎ এই বক্সের ভিতরে দেখো একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। অর্থাৎ এদের কোনো জোড়া নেই, যুগ্ম জোড় নাই। যেমন এর কিন্তু জোড়া ছিল, এর কিন্তু জোড়া নেই, একাই আছে, এখানে অবস্থান করছে। আর এখানে অবস্থান করতেছে দুজন, অর্থাৎ এটা যুগ্ম ইলেকট্রন। আর এখানে আমাদের এটাকে বলে আমরা অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম অর্থাৎ এদের আমাদের কোনো জোড়া নাই, তাহলে সিঙ্গেল। এই অযুগ্ম ইলেকট্রন যতগুলো থাকবে সেটাকেও আমরা যোজন হিসেবে কাউন্ট করতে পারবো এবং সেটা আমাদের আরও শিখব পরবর্তীতে, যখন আমাদের যোজনী আমাদের কিভাবে বক্স পদ্ধতিতে আমরা নির্ণয় করব সেই নিয়মগুলো আমরা এখানে দেখব। আমি ফসফরাস এটা দেখাচ্ছি এই কারণে যে আমাদের এখানে যে একটু আগে আমরা সংজ্ঞায় পড়েছিলাম যে যোজনী বা যোজ্যতা কাকে বলা হয়? কোনো অণু গঠনকালে কোনো একটি মৌলের পরমাণু অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যে যুক্ত হবে, এই যুক্ত হওয়ার যে যোগ্যতা, ওইটাকেই বলছিলাম আমরা যোজনী বা যোজ্যতা। এখন কয়টার সঙ্গে যুক্ত হবে বা কয়টা আমরা এটা মানে তার যোগ্যতা যে কত, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এইভাবে আমরা বক্স আকারে এটা নির্ণয় করতে পারি যে ফসফরাসের যোজনী বা যোজ্যতা কত হবে। এই যোগের ক্ষেত্রে আমাদের 3। যদি আমরা এটাকে আবার একটু এক্সাইটেড করি, যেমন আমরা একটা উদাহরণ দেখেছিলাম PCl3, এখানে ফসফরাসের যোজনী ছিল 3। একটু আগে আমরা উদাহরণ লিখেছিলাম, কিন্তু আমরা অবশ্যই বললাম যে আমাদের PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাসের যোজনী 5। সেটা আমরা কিভাবে পাবো? কারণ আমরা এখানে দেখতে পেলাম যে অযুগ্ম ইলেকট্রন আছে 3টি, তাহলে আমাদের 5 আবার কিভাবে হতে পারে? 5 গুলো আমাদের হতে পারে কেমন করে? সেটার আমরা আবার ইলেকট্রন বিন্যাস করি। এটাকে আমরা বলছি এক্সাইটেড। তাহলে ইলেকট্রন বিন্যাসটা একটু পরিবর্তন হবে, 1s2 2s2 2p6। এই ক্ষেত্রে আমরা লিখব কি 3s1 3p3 3d1। অর্থাৎ কি হলো? আমাদের এইখানে এরা কি ছিল? তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন, কিন্তু এরা ছিল যুগ্ম আকারে। আমরা যখন এটাকে এক্সাইটেড করেছি অর্থাৎ তাপ চাপ প্রয়োগ করেছি, তখন এখানকার একটা ইলেকট্রন ওই যে তৃতীয় শক্তি স্তরের যে ডি অরবিটাল 3d অরবিটালে এখন একটা ইলেকট্রন যে জায়গা দখল করলো। অর্থাৎ আমাদের এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা এখন 5টা হয়ে যাবে। ডি অরবিটালের এখানে কয়টি? 5টি। 1 2 3 4 5, এখানে একটা ইলেকট্রন। এখন দেখো তোমরা এখানে বুঝতে পারবে যে আমাদের এখানে বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে মোট 5টি। 1 2 3 4 5। তাহলে আমরা এই যে অযুগ্ম ইলেকট্রন 5টা পেলাম, অর্থাৎ ফসফরাসের অন্য কোনো একটা মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে ক্ষমতা, সেই ক্ষমতা 3ও হতে পারে 5ও হতে পারে। সেই জন্য আমরা এটাকে বলছি পরিবর্তনশীল যোজনী। এই ফসফরাস, আয়রন, এরকম আরো অনেকগুলো পাবো। তাহলে আমরা এখানে
পেলাম কি ফসফরাসের এইভাবে পরিবর্তনশীল যোজনী আসতে পারে। আমাদের এই জাতীয় যৌগগুলো আমাদের এখন একটা HW দেওয়া হবে, সেটা দেখো কি দুটি আমরা অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। প্রশ্ন দুইটা কি, ম্যাগনেসিয়ামের যোজনী ও যোজ্যত ইলেকট্রন একই হলেও ক্লোরিনের যোজনী ও যোজ্যত ইলেকট্রন ভিন্ন, ব্যাখ্যা করো। অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজনীয় যত, তার যোজ্যত ইলেকট্রনও তত। আমি একটাকে ইলেকট্রন বিন্যাস করে দেখিয়েছিলাম, তার যোজনীয় 2 এবং আমরা এখানে দেখবো তার বহিস্থ স্তরেও আছে 2টি ইলেকট্রন, তার মানে তার যোজনীয় এবং যোজ্যত ইলেকট্রন দুটি সেম, একই। কিন্তু ক্লোরিনের যোজনীয় যোজ্যত ইলেকট্রন, এটা আমরা কিন্তু ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা করে দেখাই নাই, একটা করেছি আর একটা তোমাদের জন্য। অর্থাৎ তোমরা এটা নিজেরা অনুধাবন করে বুঝে এটা লিখতে হবে যে ক্লোরিনের যোজনীয় যোজ্যত ইলেকট্রন ভিন্ন, কিভাবে ভিন্ন সেটা আমাদেরকে ব্যাখ্যা করে দেখাতে হবে। আর 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটা কি, পি এর অর্থাৎ ফসফরাসের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। আমরা একটু আগে দেখিয়েছিলাম যে ফসফরাস, যেটা আমরা দেখলাম যে তার 2 ধরনের ইলেকট্রন বিন্যাস করে দেখিয়েছে। তার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে তার পরিবর্তনশীল যোজনী, অর্থাৎ তার এক জায়গায় যোজনী 3 আর এক জায়গায় যোজনী আছে আমাদের 5, অর্থাৎ 2 রকমের আমরা যোজনী দেখতে পাবো। তো সেটা আমাদেরকে ব্যাখ্যা করে একটু লিখতে হবে। 2টাই অনুধাবনমূলক প্রশ্ন, আশা করি তোমরা খুব ভালোভাবে তো 2টা লিখে খুব ভালোভাবে বুঝে এটা সমাধান করতে পারবে। ঠিক আছে, তো আমাদের যে HWটা দিয়েছি, তোমরা এই HWর উত্তর তোমাদের খাতায় লিখবে। খাতার উপরে তোমাদের নাম, রোল, শাখা উল্লেখ করবে, স্পষ্টভাবে উল্লেখ করার পরে সেই পৃষ্ঠার ছবিটা মোবাইলে উঠাবে। ওঠানোর পরে তোমরা এই ভিডিওটা যেই জায়গায় দেখতে পাচ্ছ, ওই ভিডিওর নিচে তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার, ঠিক আছে, এই 3টারই অপশন আছে। ওই যে ফেসবুক, তোমাদের স্কুলের বিবি হাই স্কুল, ওইখানকার ফেসবুক পেজে তোমরা যে ভিডিওটা দেখছো, ওই ভিডিওর নিচে আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের যে জায়গা আছে, ওইখানে তোমরা কমেন্ট বক্সে তোমার খাতার যে HWটা কমপ্লিট করেছো সেইখানকার যে ছবি মোবাইল ওঠানো আছে, সেই ছবিটা আগামী 2 দিনের ভিতরে অবশ্যই পোস্ট করে দেবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তোমাদের এইখান যে HW পাঠাবে, HW পাঠানোর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু নম্বর দেওয়া হবে। প্রতিটা HW তোমাদের জন্য নম্বর বরাদ্দ আছে। আশা করি তোমরা খুবই সচেতনভাবে HWগুলো পাঠাবে। 2 দিনের ভিতরে অবশ্যই পাঠাতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।